আপনাদের সবাইকে আমার এই শ্রুতি গল্পের আসরে স্বাগত। আজ পাঠ করছি শ্রী শরৎ কুমার মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প দুটি দুটি। একতলার রকে বসে তাপস ইংরেজি নোভেল পড়ছিল। দুপুর পড়ে এসেছে। দক্ষিণ পশ্চিম কোণ থেকে তিন কোনা মাপের একটুখানি রোদ ওর পায়ের ওপর পড়েছে। শীতকালে এইটুকুই আরাম। শব্দ পেয়ে হঠাৎ ও চোখ তুলে দেখলো একটা সাইকেল রিক্সা ওর বাড়ির সামনে থামলো। দুজন লোক নামলো রিক্সা থেকে। চেনে না। পাড়াটা এই সময় বেশ নিঝুম থাকে। ঘরের মানুষ সব ঘুমোচ্ছে। কাজের মানুষ আর পড়ুয়ারা আর কিছুক্ষণ পর ফিরবে। বাস চলাচলের রাস্তা এখান থেকে একটু দূরে, তাই সে কোলাহলের রেশ এই অবধি আসে না। লেখককে যদি কাজের লোক বলা যায়, তাহলে তাপসই একমাত্র কাজের লোক যে জেগে আছে। কিন্তু তাই বলে এই দুপুর 3:30-টের সময় কেউ কারুর বাড়ি যায় না সচরাচর। দুই নারী পুরুষের সংলাপ ক্রমশ কাছাকাছি এগিয়ে আসছে বুঝতে পেরে ও চশমাটা নামিয়ে রেখে চোখ তুলল। খোলা বইখানা উপুর করে টেবিলে রাখতে গিয়ে শুনল, ওই তো তপুদা। 3 ধাপ সিঁড়ি উঠে ওরা এবার রকে পৌঁছবে। ওইটুকু দূর থেকে দেখেও তাপস ওদেরকে চিনতে পারছে না। মহিলা ও পুরুষ দুজনেই বয়স্ক, দুজনেই মোটাসোটা, দুজনেই লম্বা নয়, দুজনের চোখেই চশমা। লোকটির পরনে প্যান্ট, গায়ে ব্রাউন রঙের সোয়েটার, মহিলার মাথার সিঁদুর অবধি ঘোমটা, গায়ে সাদা শাল। তপুদা, আমি রেখা, চিনতে পারছো তো? রেখা মানে? মানে বলছি, আগে দাঁড়াও, একটা প্রণাম করি। অগত্যা উঠে দাঁড়ায় তাপস। লক্ষ্য করে মহিলার চুল অনেকখানি সাদা, অথচ ফর্সা মুখখানায় লাবণ্য আছে। চশমার কাঁচ দুটো বেজায় পুরু, তার ফলে ওর চোখ দুটো অস্বাভাবিক বড় দেখাচ্ছে। রেখা এবার হাসলো। হি হি তপুদা, এখনো চিনতে পারলে না? ওই হাসি দেখে না হি হি শব্দটা কানে যেতে তাপস প্রায় চিৎকার করে উঠল, শিমুলতলার রেখা? আমি বিশু, বিশ্বনাথ। এবার মনে পড়েছে তো? বিশুকে মনে না পড়লেও তাপস ওকে শনাক্ত করতে পারছে। বৈশিষ্ট্যহীন সাদা মাটা চেহারার লোকটি, মাথার চুল ক্ষীণ, কিন্তু স্ত্রীর মতো অত পাকা নেই। ওদের দুজনকে দেখে চট করে বাঙালি বলে চেনা মুশকিল। বয়স ঢাকার প্রচেষ্টাহীন এক ধরনের নির্বোধ স্বাস্থ্য উভয়কে প্রকৃতির কাছাকাছি রেখেছে। মনে হলো তাপসের। মানুষ না হয়ে ওরা একজোড়া মহিষ কি একজোড়া বাঘ হলে বেমানান হতো না। ওরা ভেতরে গিয়ে বসলো। 56 বছর একটা বয়স, যখন আচমকা কোনো কিছুতে মানুষ উত্তেজিত হয় না। তবু কেমন অস্বস্তি বোধ করছিল তাপস। বাড়িতে একটা প্রাণী নেই। ঠিকে কাজের লোকটি 2টোর সময় কাজ সেরে গেছে, আবার 5টায় আসবে। ওর স্ত্রী বর্ণনা কলেজ থেকে ফিরবে তারও পরে। এই নিঝুম দুপুরটা ওর লেখালেখির পক্ষে প্রকৃষ্ট। কিন্তু হঠাৎ কেউ এসে পড়লে বেসামাল হয়ে পড়তে হয়। একটু পরে চা করতে বলবো, এখন একটু গল্প করি, কেমন? আমাদের কোনো তাড়া নেই, রেখা বলল। গল্প করি বললেই তো
গল্প শুরু হয় না, কোন দূর অতীত থেকে একটা মেয়ে হঠাৎ হুশ করে হেসে উঠবে, আর বহু দূর অতীতে ছেড়ে আসা একটা হাত আবার খপ করে ধরা হয়ে যাবে। জীবন এত সহজ অঙ্ক না। তাছাড়া শিমুলতলা রেখাকে নিয়ে তাপসের কোনো রোমান্টিক স্মৃতি নেই। যুদ্ধের সময় অনেক বাঙালি পরিবার কলকাতা থেকে বিহারের নানা অঞ্চলে ছাড়িয়ে যায়। শিমুলতলা, মধুপুর প্রভৃতি ছোট ছোট শহরগুলিতে বাঙালিদের আস্তানা আগেও ছিল। শীতকালে বায়ু পরিবর্তনের জন্য তারা যেতেন। ২-৩ মাস থেকে স্বাস্থ্য ফিরিয়ে চলে আসতেন। অন্য সময় ফাঁকা পড়ে থাকতো বাড়িগুলো দারোয়ানের হেফাজতে। যুদ্ধের সময় জাপানি বোমার ভয়ে পলাতক বাঙালি পরিবারগুলি নিয়মিত বসবাস শুরু করেছিল এই সব শহরে। তাপস ও রেখার বাল্যকাল অনেকখানি শিমুলতলায় কেটেছে। আচ্ছা, মনে পড়ছে, অনেকখানি ভুট্টা ক্ষেত বেরিয়েছিল রেখাদের বাড়ি। খিড়কি দরজা দিয়ে ঢুকলে সামনেই পড়তো একটা কুয়ো, সিমেন্ট দিয়ে বাঁধানো, লোহার কপিকল দিয়ে দড়ি বাঁধা বালতি ঝুলিয়ে জল তোলা হতো সেই কুয়ো থেকে। কত নিচে ছিল তার জল! রেখার মা ওই কুয়োর ধারে দাঁড়িয়ে তাপসকে বলেছিলেন, রেখা তো বড় হয়েছে, ও আর খেলবে না, তুমি যাও, তুমি আর আমাদের বাড়ি এসো না। বয়সে রেখার চেয়ে বড় হলেও তাপস তখন বুঝতে পারেনি কেন রেখা হঠাৎ বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিল। ওই একটা সময়, বছর ৪-৫, যখন মেয়েরা পুরুষদের চেয়ে হঠাৎ খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। অপমানিত বালক তখন বিভ্রান্ত বোধ করেছিল নিশ্চয়ই। আজ একটা ছোট্ট ক্ষত, না, ক্ষত না, আঘাতের আবছা চিহ্ন তাপসের কোথাও লেগে আছে কেবল, ওইটুকুই। জীবনে অনেক আঘাত তারপর ও পেয়েছে, ভুলেও গেছে। এটা প্রথম বলেই বুঝি তাপসের মনে পড়ল সেই সময় রেখার মায়ের মুখটা মনে পড়ল। আর মনে পড়ল মনে বউ বেশে রেখার মুখটা। তাপস বলল, তোমার তো অনেক দূরে কোথাও বিয়ে হয়েছিল, তাই না? সাহারানপুর, আমরা সাহারানপুরে থাকি, রেখা বলে। তাই? ওহ, কত বছর হয়ে গেল, তাই না? ৪০। আমার অবাক লাগছে। তাপস বলে, তোমরা আমার বাড়ি খুঁজে বের করলে কি করে? সে অনেক কাণ্ড। স্ত্রীকে থামিয়ে দিয়ে বিশু বলল, চুপ করো, আমি বলছি। তুমি তো সবকিছুই গুলিয়ে ফেলেছ এখন, কি বলতে কি বলবে, বরং আমি বলি। আমি গুলিয়ে ফেলেছি? বিশু স্ত্রীর দিকে তাকিয়ে হাসে। আর্ধেক জিনিস তুমি তো দেখতে পাচ্ছ না, হাত ধরে আমি রাস্তা পার করে দিচ্ছি। ওহ, কি ভিড় না কলকাতায়! কাণ্ড এমন কিছু না। টুকরো টুকরো করে দুজনের মুখ থেকে তাপস যা শুনল তা হলো এই যে, ওরা কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়ে বহুবার ভুল জায়গায় পৌঁছে পাতাল রেল, চক্র রেল করে তাপসের প্রকাশককে খুঁজে বার করেছে। তারপর তার কাছ থেকে ঠিকানা জোগাড় করে এখানে অসময়ে, কারণ সন্ধ্যের আগে টালিগঞ্জে ননদের বাড়ি ফিরে যেতে হবে। এত জায়গা থাকতে কলকাতায় কেন? রেখা বলে, গেল বছর
ও তো রিটায়ার করলো, হঠাৎ কাজ থেকে একদম ছুটি। এর বিয়েও হয়ে গেছে, ছেলে মানুষ করার দায়িত্ব ছিল। দুটো ছেলে দাঁড়িয়ে গেছে, বুঝলে কিনা? ওদের বিয়েও দিয়ে দিয়েছি। আমরা হাত পা ঝাড়া। তো আমি বললাম, চলো আমরা কিছুদিন দেশে বেরিয়ে আসি, এরপর বুড়ো হয়ে যাব, হাত পা চলবে না। এলাহাবাদ, কাশী, পাটনা হয়ে কলকাতায় এবার ফিরে যাব। 2 মাস হতে চলল। বিশু বলে, আর কলকাতায় যখন এসেছি তখন তপুদাকে খুঁজে বার করতেই হবে, তাই না? তাই। হঠাৎ রেখার বড় বড় চোখ দুটো উদাস দেখায়। তপুদা, তোমার মনে আছে? রেখা নিজের উরুর ওপর আঙুল রেখে বলে, এইখানটায় এত বড় একটা ফোঁড়া হয়েছিল, কিছুতেই ফাটছিল না। তো আমাদের বাড়িতে বেটা ছেলে বলতে কেউ নেই। ডাকো তপুকে। তুমি আমায় 5 গোলা করে তুলে নিয়ে গেলে মহিম ডাক্তারের কাছে। পোড়া কাটার সময় তুমি আমার পা চেপে ধরেছিলে, মনে আছে? মনে নেই তাপসের? অত ছোট বেলার কথা কি মনে রাখা যায়? এখন মনে পড়ছে কি? না, তাও পড়ছে না। ফর্সা দুটো শিশু পা আর কুচি দেওয়া একটা সাদা ইঁচের আয়োডিন তুলো পুঁজ রক্তের থেকে ভেসে উঠছে কি? না, তাও। আমি তোমায় খুব মেরেছিলাম, সেই দাগ এখনো আছে। ওহ, মহিম ডাক্তারের কিরকম গোঁফ ছিল, তাই না? আবার অন্যমনস্ক দেখায় রেখাকে। শিমুলতলার অনেক কিছুই মনে নেই। একটা বড় জাম গাছ ছিল তোমাদের বাড়ির সামনে, মনে আছে? আর ওই কুয়োটা। তোমার বিয়ের দিনটা ভুলিনি। আমি পিঁড়ি ধরেছিলাম, তুমি কাঁদছিলে, কিছুতেই বরের মুখের দিকে তাকাবে না। অথচ অথচ সেই দিনই বিকালবেলা আমরা কজন ছেলে শামিয়ানার নিচে শতরঞ্চির ওপর বসে আড্ডা দিচ্ছি। তুমি কোথা থেকে ছুটে এলে, আমাদের বকতে লাগলে বরযাত্রীর ট্রেন আসার সময় হয়ে গেছে, আর তোমরা স্টেশনে না গিয়ে এখানে। ছি ছি। এই কথা শুনে হো হো করে হেসে ওঠে বিশু। তারপর হঠাৎ সবাই চুপ করে থাকে খানিকক্ষণ। রেখা বলে, কোথা দিয়ে 40টা বছর কেটে গেল, চোখ তুলে ভালো করে জীবনটা দেখলাম না। তাপস বলে, কথা বলো না, তুমি লেখক, তুমি দেখেছো তপুদা, তুমি আমাদের থেকে আলাদা। কথায় কথায় বেলা গড়িয়ে যায়। তাপসের মনে পড়ে কাজের লোকটির আসার সময় হয়েছে, কিন্তু এখনো এলো না যখন, তাহলে আজ আর আসবে না। থেকে লোক নিয়ে এই হলো সমস্যা। বর্ণনাকে আজ রান্নাঘরে ঢুকতে হবে, তার মানে ঢের কথা। তাপস উঠে দাঁড়ায়, রান্নাঘরে গিয়ে হিটারের ওপর কেটলি চড়িয়ে দিয়ে ফিরে আসে। জিজ্ঞাসা করে, কলকাতায় কি কি দেখলে বলো, কোথায় গেলে তোমরা? বিশু বলে, আসল কথা জানতে চাইছো? দেহাতি মানুষ আমরা। জাদুঘর, চিড়িয়াখানা দেখেছি কিনা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্ল্যানেটোরিয়াম দেখেছি কিনা? সব দেখেছি ঘুরে ঘুরে। রেখা বলে, বেলুড়ে গিয়েছিলাম একদিন, কালীঘাটে পুজো দিয়েছি, গঙ্গা স্নান করেছি, অনেক পুণ্য জমে গেছে। তাছাড়া এসেছি যখন নন্দাইকে বললাম বড় ডাক্তার দেখাবো, তুমি ব্যবস্থা করে দাও। আমার চোখ দেখালাম, ও
ওর হার্নিয়া দেখালাম। দুজনেই বললেন এখন অপারেশন করার দরকার। বিশু বলে ফিরে যাবার আগে তপুদার সঙ্গেও দেখা হয়ে গেল। মুখ ঘুরিয়ে ঘুরিয়ে রেখা এদিক ওদিক যায়। বুঝতে পারছে এ বাড়িতে মহিলা একজন থাকে, যদিও তাকে দেখা যাচ্ছে না। জিজ্ঞাসা করে তোমার বউ কোথায় তপুদা? তাকে একবার দেখবো না? ও চাকরি করে, কলেজে পড়ায়, সন্ধ্যের পর ফিরবে। ও বাবা, কলেজে পড়ায়, খুব বিদ্যা নিশ্চয়। পিসু যোগ দেয় তা তো হবে, সাহিত্যিকের বউ বিদ্যার না হলে চলে। তাপস বলে দুজন রোজগার না করলে কলকাতায় সংসার চালানো যায় না, তোমরা এসব বুঝবে না। বলে উঠতে যাচ্ছে, এমন সময় রেখা নিজেই সোফা ছেড়ে উঠে পড়ল। আমি চা করে আনছি। আহা, সে কি, তুমি বসো, অতিথি মানুষ, 2 মিনিটে আমি করে আনবো, অভ্যেস আছে আমার। না, সে হয় না। রেখা নাছোড়, পুরুষ মানুষ রান্না করবে সে কি কথা? আর মেয়ে হয়ে ও বসে বসে দেখবে? যার যা কাজ, কে ওকে বোঝাবে? সাহারানপুরের পুরনো নিয়ম কানুন কলকাতায় অচল। দিনকাল এখন অনেক বদলে গেছে। মেয়েরা আর রান্নাঘরে বন্দি জীবন কাটায় না। তারা পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চাকরি করছে, ওকালতি করছে, জজিয়তি করছে। কি দেখেনি? কোথায় কি আছে আমাকে দেখিয়ে দাও। রেখার শেষ কথা। এবার তাপস কৌতুক বোধ, এই মহিলা ওর অন্দরমহল দেখতে চাইছে। রান্নাঘরে যে সংসারের আয়না, এই সত্যটা মেয়েদের শিখিয়ে দিতে হয় না। মিনিট দুয়েকও সময় যায়নি, তার মধ্যে রেখা সব বুঝে নিল। খুব ছিমছাম সংসার তোমার তপুদা। রেখা বলল বড় বেশি ছিমছাম। তোমাদের ছেলেপুলে নেই? আমার বউ কোনো সন্তান আমায় দেয়নি, তবে আমার বই আছে, আমার 21টা বই, ওরাই আমার সন্তান। তাই দেখছি, রান্নাঘরে সবকিছু দুটি দুটি। রেখা অকারণে হাসে। ওর মাথার ঘোমটা খসে গেছে কখন, ও টের পায়নি। মাথার পেছনে মাঝারি মাপের খোপা কাটা দিয়ে আটকানো। ওর গলায় মস্ত এক সোনার হার দেখতে পেল তাপস। হাতেও কয়েক গাছা করে চুড়ি, সাদা শাঁখা। বাঙালি এ ওর প্রতিমূর্তি। রান্নাঘরে দরজার বাইরে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে মজা দেখছে তাপস। চা ছাঁকতে ছাঁকতে রেখা বলল বিনা উদ্দেশ্যে তোমার কাছে আসিনি তপুদা, আমাকে একটা জিনিস দিতে হবে। কি? তোমার একটা বই আমার চাই, যেখানে আমার কথা লিখেছো। তোমার কথা লিখেছি না? কোন বইতে? আমি তার কি জানি। সেদিন দুপুরে খুব আড্ডা হচ্ছিল, আমি ছেলেবেলার গল্প করছিলাম, হঠাৎ আমার ননদের মেয়ে বলে উঠল ও মামি, এসব গল্প আমার পড়া। তারপর তোমার নাম বলল। টুংটাং করে চায়ের কাপ চামচ নাড়ার শব্দ হয়। রেখা স্বামীর উদ্দেশ্যে কি একটা মন্তব্য করে, যার উত্তরে অন্য ঘর থেকে বিশু চেঁচিয়ে উত্তর দেয় ঠিক আছে ঠিক আছে। রেখা বলে তাপস মিত্র। শুনে আমি তো হতভম্ব। এই লোকটা আমার ছেলেবেলার কথা জানলো কি করে? তারপর ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো তপুদা নয় তো, তপুর সঙ্গে তাপস মিলে যাচ্ছে।
আর তোমরা কায়স্থ ছিলে বলে আমি জানি। মা তোমাকে অপমান করেছিল। তাপস বোঝাতে চেষ্টা করে রেখাকে। আসলে কি হয় জানো, মাঝে মাঝে গল্পের প্লট খুঁজে পাই না, তখন স্মৃতি হাতড়ায়। যা কিছু উঠে আসে তার উপর রং চড়িয়ে লিখতে হয়। লিখতে লিখতে গল্পটা দাঁড়িয়ে যায় কোথাও। যেভাবেই হোক, তুমি তো লিখে রেখেছো তো খুদা। আমাকেই দেখো, একটা জীবন কোথা দিয়ে পার হয়ে গেল। কিছু কি লেখা রয়েছে? মুছে গেছে সব। সঞ্চয় বলতে কিচ্ছু নেই। ও তবু রিটায়ার করে বেশ কিছু টাকা পেয়েছে। তার সুদে আমাদের বাকি জীবন চলে যাবে। রিটায়ার করে আমি কি পেলাম? চোখ দুটোর কেবল ছানি পড়লো বলে একজন হাসলো রেখা। কি তপুদা, ভাবছো আমি পাগল হয়ে যাচ্ছি? না না, কোনো ভয় নেই, আমি ঠিক আছি। বইটা কিন্তু আমাকে দেবে। হইচই করতে করতে এক সময় চলে গেল ওরা। তাপসের একখানা উপন্যাস বগল দাবা করে নিয়ে গেল। প্রায় একরকম দেখতে এক জোড়া মানুষ। ফিরে এসে নিজের চেয়ারটায় বসে তাপস। চুপ করে বসে থাকে খানিকক্ষণ। মশা কামড়াচ্ছে পায়ে। সন্ধে হলেই এখানে মশার ঝাঁক নগর সংকীর্তনে বেরিয়ে পড়ে। কত বয়স হলো তাপস বাবু? নিজেকেই প্রশ্ন করলো ও। 56। তারপর হঠাৎ কি মনে পড়ে যেতে ভেতরে চলে গেল তাড়াতাড়ি। আলো জেলে রান্নাঘরে চায়ের বাসনগুলো চটপট ধুয়ে ফেলল। চা চিনির কৌটো রেখে দিল যথাস্থানে। একটু পরেই ফিরবে বর্ণনা। কাজের লোক আসেনি দেখে ওর মেজাজ খারাপ হয়ে যাবে। বাস্তবিক চাকরি থেকে বাড়ি ফিরে কার ইচ্ছে করে হেসেল ঠেলতে? আজকের বিকেলটা চুপচাপ নিজের জন্য রেখে দিল তাপস। ওকে এর ভাগ দেবে না, কাউকেই দেবে না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন। দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে।